সুপ্রিয় ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে ভূগোল বিষয় নিয়ে তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে এবং 2 ঘন্টা 30 মিনিট তোমাদের হাতে কিন্তু সময় থাকবে। তো কিভাবে কি লিখবে, বিষয় কিভাবে লিখবে, কি পড়বে এবং এই সাজেশনের প্রশ্নগুলো প্রত্যেকটা ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে তোমরা অনেক কিন্তু 90% কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এরকম প্রশ্ন তোমাদের 18টি এমসিকিউ থাকবে। প্রথম প্রশ্ন, ভূমিরূপ, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকে কি বলে? তাহলে এক মানচিত্র অনেক প্রকারের হয়। প্রাকৃতিক মানচিত্র হয়, রাজনৈতিক মানচিত্র হয়, বিষয়ভিত্তিক মানচিত্র হয়, গ্লোব। তো এই যে মানচিত্রগুলোর মধ্যে এই 3টে মানচিত্রের মধ্যে বলো ভূমিরূপ, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ কোন মানচিত্রে দেখানো হয়? তো উত্তরটা দেখে নাও। উত্তর হবে প্রাকৃতিক মানচিত্র। ভূমিরূপ, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ এগুলো সব প্রকৃতির চিত্র। তো এই প্রকৃতির চিত্র অর্থাৎ প্রাকৃতিক জিনিসগুলি প্রাকৃতিক মানচিত্রে দেখানো হয়, মনে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠীর নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠী, মনে রাখবে গোল্ড ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠী। নেক্সট, লাতিন শব্দ ম্যাপা কথার অর্থ কী? লাতিন শব্দ ম্যাপা কথার অর্থ হচ্ছে কাপড়, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের যে রাজ্যের প্রধান ফসল গম, ভারতের প্রধান ফসল গম কোন রাজ্যের? উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যের প্রধান ফসল হচ্ছে গম। নেক্সট, যে ফসলের চাষ কালো মাটিতে ভালো হয়, সবাই জানো তুলো চাষ রেগুন মৃত্তিকা বলা হয়, এবং এই তুলো চাষ হচ্ছে কালো মাটিতে ভালো চাষ হয়, তুলো কালো মাটিতে হয়। ওকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, এই নদীটি খাম্বা উপসাগরে পড়েছে। তো এই 4টে অপশনের মধ্যে কোন নদী খাম্বা উপসাগরে পড়েছে? উত্তরে যাবে অপশন এ অর্থাৎ নর্দমা নদীটি খাম্বা উপসাগরে পড়েছে। নেক্সট প্রশ্ন, কেরল উপকূলের অপর নাম কি? কেরল উপকূলের অপর নাম হবে, উত্তর হবে মালাবার, অর্থাৎ অপশন নাম্বার ডি, কেরল উপকূলের অপর নাম মালাবার। নেক্সট, ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, তো দেখো ভারতের যদি সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় তাহলে উত্তর হয়ে যাবে গডউইন অস্টিন। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ পৃথিবীর হলে নেপালের মাউন্ট এভারেস্ট, কিন্তু ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন, মনে রাখবে গডউইন অস্টিন। কাঞ্চনজঙ্ঘা মনে রাখবে। ওকে। ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অপশন ওয়াইজ কাঞ্চনজঙ্ঘা করবে, তো এটা অপশন ওয়াইজ কাঞ্চনজঙ্ঘা করবে। ওকে, কাঞ্চনজঙ্ঘা করলেও হবে। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, যে নদী তীরে গুয়াহাটি শহর অবস্থিত? কোন নদী তীরে গুয়াহাটি শহর অবস্থিত? উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হবে বায়ু বিদ্যুৎ, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হবে বায়ু বিদ্যুৎ। নেক্সট, গাড়ির হর্ন বাজার শব্দের তীব্রতা কত? গাড়ির হর্ন বাজার শব্দের তীব্রতা হলো 40 ডেসিবেল, 40 ডিবি ফর ডেসিবেল। ওকে, গাড়ির যে হর্ন বাজার শব্দের তীব্রতা 40 ডেসিবেল। নেক্সট, নিচের বায়ুস্তরের তাপ আর ঠিক ওপরে লাগোয়া বায়ুস্তরকে গরম করে, এই প্রক্রিয়ার নাম কি? নিচের বায়ুস্তরের তাপ তার ঠিক উপরে লাগোয়া বায়ুস্তরকে গরম করে, এটা হবে পরিবহন পদ্ধতি। পরিবহনের জন্য এমনটা হয়। ওকে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন স্তরকে ক্ষয় করে কোন গ্যাস? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে বায়ুমণ্ডলে ওজোন স্তরকে কিন্তু ক্ষয় করে। নেক্সট, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, অর্থাৎ অপশন নাম্বার ডি, মনে রাখবে হাইগ্রোমিটার। থার্মোমিটার কি করা হয়? উষ্ণতা পরিমাপক করা হয়। ব্যারোমিটার কি করা হয়? বায়ুর চাপ পরিমাপ করা হয়। অ্যানিমোমিটার বায়ুর দিক নির্দেশক বাদ পতাকা। তো এটা মনে রাখবে। আর হাইগ্রোমিটার কি করা হয়? বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম। ঠিক আছে, অ্যানিমোমিটার কি কাজে লাগে সেটা তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা বলছে কমার হার কত ডিগ্রি? প্রতি 1000 মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা কমার হার কিন্তু মনে রাখবে 6.5 ডিগ্রি, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ ঘন্টায় কত? নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ মনে রাখো 1650, অর্থাৎ অপশন নাম্বার এ। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ ঘন্টায় 1650 কিলোমিটার। নেক্সট 17 নম্বর প্রশ্ন, পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে, এই কথাটি প্রথম কে প্রমাণ করেন? পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে কথাটি প্রথম প্রমাণ করেন কোপারনিকাস। ওকে, চলো নেক্সট প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে কোণ করে থাকে কত ডিগ্রি কোণ করে থাকে? পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে
66.1 অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখো পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.1 কোণ করে কিন্তু থাকে। চলো নেক্সট প্রশ্ন। পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে কোন রেখা? পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে মহাবৃত্ত রেখা, অর্থাৎ অপশন নাম্বার ডি। পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করে মহাবৃত্ত রেখা। নেক্সট, এরপর দেখো সের দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে তোমাদের 1×3 অর্থাৎ 3 নাম্বার থাকছে। প্রথম প্রশ্ন দেখো, শুদ্ধ বা অশুদ্ধ লেখো, অর্থাৎ সত্য মিথ্যা। এই যে 18টা কোয়েশ্চেন তোমাদের জন্য বললাম, 18টা কোয়েশ্চেন, এই 18টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারলে? 20টা 19টা। তো তোমরা জানাবে। দেখো শুদ্ধ বা অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিখ রেখাকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে, এটা কি ঠিক? অবশ্যই হ্যাঁ, আন্তর্জাতিক তারিখ রেখাকে প্রশান্ত মহাসাগর, এটাও মনে রাখবে, কোন মহাসাগরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে? প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। তাহলে এটা কিন্তু একদম ঠিক, অর্থাৎ শুদ্ধ। নেক্সট, বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে জলবায়ু বলে, অবশ্যই ঠিক, এটা কিন্তু ঠিক নয়, সরি। বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায়, দেখো দ্রুত বদলে গেলে সেটাকে আবহাওয়া বলে, আর দীর্ঘ পরিবর্তন যেটা সেটা হচ্ছে জলবায়ু। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভুল বলে যায়, এটা উত্তরটা আবহাওয়া হতো, তাই এটা অশুদ্ধ। নেক্সট, শীতের দেশে যে কাঁচের ঘরে তাপ নিয়ন্ত্রণ করে চাষ করা হয় তাকে কি বলে? গ্রিন হাউস, এটা কিন্তু অশুদ্ধ। নেক্সট, পুরনো প্রযুক্তির গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের সম্ভাবনা কমে, একদম ভুল। পুরনো প্রযুক্তির গাড়ি কিন্তু বায়ু দূষণ বেশি হতো, তাই এখন নতুন নতুন মডেলে গাড়ি বের হচ্ছে, তাই পুরনো প্রযুক্তির গাড়িগুলোকে অনেকে নিষিদ্ধও করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। যাই হোক, পুরনো প্রযুক্তির গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের সম্ভাবনা করে, এটা একদম ভুল, অর্থাৎ অশুদ্ধ। নেক্সট, শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। দেখো পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ কত? পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ কত পার্সেন্ট? উত্তর দেখো, পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ 65%। আর এই 35%, সরি 65 নয় 35। আবার বলি, পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ 35%। এই 35% যে ফিরে যাচ্ছে এটাই হচ্ছে অ্যালবেডো নামে পরিচিতি লাভ করেছে। নেক্সট, কোনো প্রতিষ্ঠানের সামনে ড্যাশবোর্ড লাগানো থাকলে বুঝে নিতে হবে সেখানে হর্ন বাজানো নিষিদ্ধ। কোন বোর্ড? উত্তর হবে সাইলেন্স বোর্ড। কোনো প্রতিষ্ঠানের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকলে বুঝে নিতে হবে সেখানে হর্ন বাজানো কিন্তু নিষিদ্ধ। নেক্সট, ভারতের মরু অঞ্চল দিয়ে যে অন্তর্বাহিনী নদী প্রবাহিত হয়েছে তার নাম কি? দেখো ভারতের মরু অঞ্চল দিয়ে যে অন্তর্বাহিনী নদী প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে লুনি। মনে রাখবে, আমাদের ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি। নেক্সট বলছে উত্তর পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি চাষ তৈরি করে চাষ করার প্রথাকে কি বলে? উত্তর পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি চাষ করে চাষ করার প্রথাকে বলে ঝুম চাষ, মনে থাকবে, ঝুম চাষ বলে। এবার দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি কিন্তু তোমাদের করতে হবে। দেখো বলা আছে আমাদের দেশ কোন গোলার্ধে অবস্থিত? আমাদের দেশ অর্থাৎ ভারত উত্তর গোলার্ধে অবস্থিত, প্রায় সবাই জানে। আচ্ছা, ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। উত্তর হবে ভারতের একটি প্রবাল দ্বীপ হবে লাক্ষা দ্বীপপুঞ্জ। ভারতের একটি প্রবাল দ্বীপ লাক্ষা দ্বীপপুঞ্জ। নেক্সট, ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয়? উত্তর হবে ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে চা বাগিচা ফসলের চাষ কিন্তু ভালো হয়। নেক্সট, মানচিত্রে কীভাবে নর্থ লাইন দেখানো হয়? উত্তর হবে মানচিত্রে নর্থ লাইন এই তীর চিহ্ন দিয়ে কিন্তু চিহ্ন দিয়ে নর্থ লাইনগুলো দেখানো হয়। ওকে, উত্তর দিক কোনটা, পূর্ব দিক কোনটা, পশ্চিম দিক কোনটা, এটা। তাহলে কি বললাম, ভারতের পার্বত্য অঞ্চলে ঢালু জমিতে কোন ফসলের চাষ হয়? উত্তর হবে চা বাগিচা এই সব ফসলের চাষ হয়। এরপর দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও। প্রথম দেখো পশ্চিম ঘাট, যে পশ্চিম ঘাট অংশটা রয়েছে কস্তম্ভ পশ্চিম ঘাট, তাহলে পশ্চিম ঘাটের সাথে কোনটা হবে? পশ্চিম ঘাট পর্বত, এটা মনে রাখবে সহ্যাদ্রি। পশ্চিমঘাট সহ্যাদ্রি, অর্থাৎ একের সাথে 3 হবে। ভিল কি হবে? ভিল হবে মধ্যপ্রদেশ, অর্থাৎ ক্ষয়ের সাথে 1 হবে, বাদামি রং হচ্ছে পর্বত। তাহলে দেখো উত্তর দেখে নাও, পশ্চিমঘাট হচ্ছে সহ্যাদ্রি, ভিল মধ্যপ্রদেশ, বাদামি রং পর্বতের সাথে সম্পর্কিত। এবং নিচে প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর চেয়েছে, 2×4 অর্থাৎ 8 নম্বর কিন্তু থাকছে। প্রথম প্রশ্ন দেখো, মহাবৃত্ত কাকে বলে? অথবা পৃথিবীর প্রধান 4টি অক্ষরেখার নাম লেখো। দেখো মহাবৃত্ত কাকে বলে চলো জেনে নিই। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে 2টি সমান গোলার্ধে ভাগ করেছে, তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত রেখা বলা হয়। বা মহাবৃত্ত কাকে বলে? আবার বলি, নিরক্ষরেখা কী করেছে? পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ 2 মেরুতে বা 2টি সমান গোলার্ধে, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, এই 2টি গোলার্ধে ভাগ করে দিয়েছে, তাই নিরক্ষরেখাকে বলা হচ্ছে মহাবৃত্ত রেখা। যদিও আমাদের ভারত কোন গোলার্ধে অবস্থিত? অবশ্যই উত্তর গোলার্ধে অবস্থিত। আচ্ছা নেক্সট, শব্দ দূষণের ফলে শরীরে দেখা যায় এমন 2টি সমস্যা উল্লেখ করো।
অথবা তোমার বাড়ির আশেপাশে শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখো। দেখো উত্তর কী হবে? শব্দ দূষণের ফলে ধীরে ধীরে শোনার ক্ষমতা কমে যায় এবং অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ ক্লান্তি, যন্ত্রণা ও বিরক্তির সৃষ্টি করে। তাই শব্দ দূষণের পরে শরীরে দেখা যায় এগুলোই ছিল এমন দুটো সমস্যা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ধীরে ধীরে শোনার ক্ষমতা কমে যেতে পারে বেশি শব্দ দূষণ হলে, এবং অনেকক্ষণ জোরে একঘেয়ে হলে শব্দ ক্লান্তি, যন্ত্রণা, বিরক্তির সৃষ্টি করে। নেক্সট, কয়াল কাকে বলে অথবা ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির দুটি বিভাগের নাম লেখো। দেখো কয়াল কাকে বলে একটা জেনে নিই। কয়াল মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কী বলা হয়? কয়াল বলা হয়। এই উপহ্রদগুলি স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং লবণাক্ত হ্রদ দ্বারা একদিকে যায়, একদিকে সমুদ্রে উন্মুক্ত থাকে। নেক্সট, চেঞ্চু উপজাতি কোন রাজ্যে বসবাস করে এবং এরা কোন ভাষায় কথা বলে? অথবা জারোয়া উপজাতি কোথায় বসবাস করে এবং এদের জীবিকা কী? খুবই গুরুত্বপূর্ণ। দেখো চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে এবং এরা চেঞ্চু ও তেলেগু ভাষায় কথা বলে। ওকে, তাহলে কি বললাম? চেঞ্চু উপজাতি কোন রাজ্যে বসবাস করে? কোন রাজ্যে? উত্তর হবে কি? অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু বসবাস করে। চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে এবং এরা চেঞ্চু এবং তেলেগু ভাষায় কথা বলে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও 3x4, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন বলছে অক্ষরেখা এবং দাগিমা রেখার মধ্যে দুটি পার্থক্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। দেখো অক্ষরেখা এবং দাগিমা রেখার মধ্যে পার্থক্য দেখো, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখো। দেখো অক্ষরেখাগুলি কী হয়? পূর্ণবৃত্তাকার রেখা হয়, কিন্তু দাগিমা রেখাগুলি বৃত্তাকার রেখা হয়। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার রেখা হয়, দাগিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার রেখা হয়, মনে রাখবে। নেক্সট, অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে, কিন্তু দাগিমা রেখার দৈর্ঘ্য পরস্পর সমান। দাগিমা রেখার দৈর্ঘ্য পরস্পর সমান। নেক্সট, একটি অক্ষরেখাতে দেখো, একটি অক্ষরেখাতে অবস্থিত বিভিন্ন স্থানে জলবায়ুগত পার্থক্য দেখা যায়, তার লক্ষ্য করা যায়, কিন্তু দাগিমা রেখাতে কী হয়েছে? একই দাগিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুগত পার্থক্য বেশি হয়ে থাকে। তাহলে এগুলো ছিল অক্ষরেখা এবং দাগিমা রেখার বেশ কিছু পার্থক্য। আশা করি বুঝতে পেরেছ। চলো এরপর দেখো পৃথিবীর নিরক্ষীয় তল ও কক্ষতলে দুটি করে পার্থক্য লেখো। তোমরা বই দেখে করে নেবে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। পৃথিবীতে দিনরাত্রি কীভাবে ঘটে সংক্ষেপে ব্যাখ্যা করে দাও। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীতে দিনরাত্রি কীভাবে ঘটে সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে টানার কারণ কি? দেখো পৃথিবীতে দিনরাত্রি কীভাবে ঘটে। দেখো 180 ডিগ্রি দাগিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখাটি আঁকা হয়েছে। প্রধানত জলভাগের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখাটি প্রসারিত হলেও 180 ডিগ্রি দাগিমা রেখার একটি স্থানে স্থলভাগের উপর অবস্থান করছে। সেই সব স্থলভাগে অবস্থিত পাশাপাশি দুটি জায়গার সময় এবং তারিখ নিয়ে খুবই বিভ্রান্তির সৃষ্টি হয়। 180 ডিগ্রি দাগিমা রেখাকে অতিক্রম করার সময় স্থানীয় অধিবাসীদের বার ও তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়াতে হলে আন্তর্জাতিক তারিখ রেখাটি স্থলভাগ থেকে এড়িয়ে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। তাই আন্তর্জাতিক তারিখ রেখাটি স্থানে স্থানে একটু বাঁকা, অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা এটা স্থলভাগ থেকে পরবর্তীকালে জলভাগে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলছে, তাই জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। তাই আন্তর্জাতিক তারিখ রেখাটি স্থানে এবং স্থানে স্থানে বাঁকা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। এরপর দেখো বায়ু দূষণের 3টি কারণ উল্লেখ করো, অথবা বৃষ্টির জলে কিভাবে অ্যাসিড তৈরি হয়। দেখো বায়ু দূষণের কারণ, বায়ু দূষণ কোথা থেকে আসে এইটা তোমাকে জানতে হবে। উত্তর দেখো বায়ু দূষণ শিল্প, 1 নম্বর শিল্প। কলকারখানা, শিল্প কলকারখানা, পয়েন্ট করো এবং উত্তর লেখো। দেখো শিল্প কলকারখানা থেকে নির্গত গ্যাসীয় পদার্থ এবং অগ্যাসীয় পদার্থ সমূহ বায়ুমণ্ডলে মিশে বায়ু দূষণ ঘটায়। 2 নম্বর পয়েন্ট, তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ধোঁয়া এবং কয়লার কণা, উড়ন্ত ছাই ইত্যাদি পদার্থগুলি মিশে বায়ু দূষণ কিন্তু ঘটায়। তাহলে বায়ু দূষণে এগুলো ছিল কারণ। কি কি? শিল্প কলকারখানার জল থেকে শুরু করে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পদার্থ, এগুলোর কারণে কিন্তু বায়ু দূষিত হচ্ছে। এরপর দেখো অথবা বৃষ্টির জলে নামা অ্যাসিড তৈরি হয় এবং তার ক্ষতিকর প্রভাব কি? তো বৃষ্টি জলে নামা অ্যাসিড তৈরি হয়, কীভাবে অ্যাসিড তৈরি হয় এবং তার ক্ষতিকর প্রভাব কী? তো এটাও ছিল ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন চলে আসি। বড় স্কেলে মানচিত্র এবং ছোট স্কেলে মানচিত্র বলতে কী বলেছেন, অথবা মানচিত্রে তিনি অপরিহার্য উপাদানের নাম লেখো। মানচিত্রের 3টি অপরিহার্য উপাদান। তাহলে দেখো বায়ু দূষণের 3টি কারণ উল্লেখ করো, অথবা বৃষ্টি জলে কিভাবে অ্যাসিড তৈরি হয় তার ক্ষতিকর প্রভাব কী।
তো খুব তাড়াতাড়ি দেখে নাও, উত্তর হবে বায়ু দূষণের কারণ। আমি একটু তাড়াতাড়ি বলছি, তোমরা এখানে ভিডিওটা পজ করে কিন্তু এগুলো লিখে নেবে। দেখো, বায়ু দূষণের কারণ হচ্ছে শিল্প কলকারখানা। শিল্প কলকারখানা থেকে নির্গত গ্যাসীয় পদার্থ এবং অগ্যাসীয় পদার্থ সমূহ বায়ুমণ্ডলে মিশে কিন্তু বায়ু দূষণ ঘটায়। আর এটা কি তাপবিদ্যুৎ কেন্দ্র। দেখো, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ধোঁয়া, কয়লার কণা থেকে শুরু করে উড়ন্ত ছাই, এই সমস্তগুলি বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায়। আর যানবাহন থেকে কীভাবে, দেখো যানবাহনে যে জীবাশ্ম জ্বালানি দহন হয়, যেটা পুরানো হয়, সেই কার্বন মনোক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন কণা ইত্যাদি বায়ু দূষণ কিন্তু ঘটায়। এরপর দেখো, বড় স্কেল মানচিত্র কাকে বলে, ছোট স্কেল মানচিত্র কাকে বলে। বড় স্কেল মানচিত্র কাকে বলে, দেখো যে সমস্ত মানচিত্রে কোনো ছোট অঞ্চল যেমন গ্রাম, শহর ইত্যাদির মানচিত্র দেখানো হয় সেগুলিকে বলে বড় স্কেল মানচিত্র। আর ছোট স্কেল মানচিত্র কাকে বলে, যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয়, যেমন পৃথিবী, মহাদেশ, দেশের মানচিত্র, সেগুলোকে বলে ছোট স্কেল মানচিত্র। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটু কিন্তু অন্যরকম। দেখো, বড় স্কেল মানচিত্র আবার বলি, যে সমস্ত মানচিত্রে কোনো ছোট অঞ্চল দেখানো হয়, ছোট অঞ্চলকে বড় করে দেখানো হয়। ওকে, তাই যে সমস্ত অঞ্চলে কোনো ছোট অঞ্চল দেখানো হয়, যেমন গ্রাম, কোনো শহর, গ্রামের জমি তো ইত্যাদি মানচিত্র তাহলে দেখানো হয়, সেটা হচ্ছে বড় অঞ্চল, বড় স্কেল মানচিত্র। আর ছোট স্কেল মানচিত্র গোটা পৃথিবীটাকে ধরাতে হবে। তাহলে যে সমস্ত অঞ্চলে মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয়, সেখানে পৃথিবী, মহাদেশ এবং দেশের মানচিত্র, সেগুলোকে ছোট স্কেল মানচিত্র বলে। এরপর দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও 5 × 3। দেখো, বায়ুমণ্ডল কী 5 × 3 মানে 15 নম্বর টোটাল আসবে। দেখো বলছে, বায়ুমণ্ডলে কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয়। উত্তর হবে, বায়ুমণ্ডল সাধারণত বিকিরণ পদ্ধতি, পরিচালন পদ্ধতি এবং পরিবহন পদ্ধতি দ্বারা উত্তপ্ত কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, যে কোনো দুটি পদ্ধতির চিত্রসহ আলোচনা করো। অথবা, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন, তার দুটি প্রধান কারণ চিত্রসহ লেখো। তাহলে দেখো, বায়ুর তাপমাত্রা সব জায়গায় একই রকম হয় না, এর কারণ হচ্ছে ওই বিকিরণ পদ্ধতি, পরিচালন পদ্ধতি, পরিবহন পদ্ধতির জন্য। যাই হোক, চলো বিকিরণ পদ্ধতি কী জিনিসটা দেখো। কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে যে পদ্ধতিতে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় তাকে বিকিরণ পদ্ধতি বলে। আর পরিচালন পদ্ধতি কাকে বলে, দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হওয়ার পর প্রসারিত এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। তখন চারদিক থেকে ঠান্ডা ভারী বাতাস ওই ফাঁকা জায়গায় ছুটে আসে। ওই বাতাসও ক্রমশ উত্তপ্ত উঠে যায় এবং বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার এই পদ্ধতিকেই বলা হয় পরিচলন পদ্ধতি। বুঝলে? আশা করি বুঝতে পারোনি, আরেকবার বলছি। পরিচালন পদ্ধতি কাকে বলে, দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু মানে পৃথিবী পৃষ্ঠে যে বায়ু, আমাদের যে বায়ুমণ্ডলে বায়ু, তো এই বায়ু উত্তপ্ত হওয়ার পর প্রসারিত এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, সবাই জানো। তখন চারদিক থেকে ঠান্ডা বাতাসটা কি হয়, ওই ফাঁকা জায়গাটা পূরণ করবার জন্য ছুটতে আসে এবং ওই বাতাসও ক্রমশ উত্তপ্ত হয়, আবার উপরে উঠে যায়। বায়ুমণ্ডল যে উত্তপ্ত হয়, তাই এই পদ্ধতিকে পরিচালন পদ্ধতি বলে, মনে রাখবে। আর একটা হচ্ছে পরিবহন পদ্ধতি। এটা কীরকম, দেখো যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতার অংশ থেকে শীতলতর অংশ তাপ সঞ্চালিত হয় কিন্তু পদার্থের অণুগুলি কোনো স্থান পরিবর্তন হয় না, তাকে পরিবহন পদ্ধতি বলে, মনে থাকে যেন। এরপর দেখো, হিমাদ্রি এবং হিমাচল পর্বতশ্রেণীর ভূপ্রকৃতি বর্ণনা করো। অথবা, গঙ্গার গতিপথের 3টি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো। কী হবে, হিমাদ্রি ও হিমাচল পর্বতশ্রেণীর ভূপ্রকৃতি, অথবা গঙ্গার গতিপথের 3টি প্রধান বৈশিষ্ট্য। দেখো প্রথম প্রশ্ন, গঙ্গার গতিপথ যদি বলি, গঙ্গা কি হয়, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। 2, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথ হুগলি নামে 2টি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে এবং বাংলাদেশে, অপরটি ভাগীরথী নামে হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এটাই হলো গঙ্গার গতিপথ। বুঝেছো? তাহলে গঙ্গার গতিপথ, গঙ্গা কোথায় সৃষ্টি হয়েছে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। তারপর কি হচ্ছে, ভাগীরথী নাম নেয় এবং উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলেছে। তারপরে আমাদের এখানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা এবং ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে, যার একটি শাখা কী হয়েছে, পদ্মা নামে বাংলাদেশ দিকে চলে গেছে, অপর শাখাটি আমাদের ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এসে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। নেক্সট, ধান চাষের প্রয়োজনীয়তা, উষ্ণতা, বৃষ্টিপাত এবং মাটির অবস্থা উল্লেখ করো। আচ্ছা, ধান চাষ করতে কী কী লাগে চলো একবারে এক নজরে জেনে নিই। এবং ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদন করা হয় ভারতে, অথবা কোন রাজ্যে বেশি ধান চাষ হয়, আর ভারতে উৎপাদিত ফসলগুলির
শ্রেণীবিভাগ করো ও 2টি করে উদাহরণ দাও। আচ্ছা, তোমরা ধান চাষের প্রয়োজনীয়তা এটা তোমরা বইতে দেখে নাও। উষ্ণতা, বৃষ্টিপাত এগুলো একটু বইতে দেখে নাও, বইটা খুলে। আমরা ভারতে উৎপাদিত ফসলগুলো একটু বলে দিচ্ছি, শর্ট ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভারতে উৎপাদিত ফসলগুলো হচ্ছে কি, খাদ্য ফসল যেমন ধান, গম, মিলেট। সবজি ফসল যেমন আলু, পটল, বেগুন। তন্তু জাতীয় ফসল যেমন পাট, তুলো। পানীয় ফসল যেমন চা, কফি এবং অন্যান্য ফসল যেমন ডাল, তৈলবীজ, রবার ইত্যাদি। তো এই ছিল তোমাদের জন্য 70 নম্বরের একটি প্রশ্নপত্র উত্তর সহ আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করলাম। যদি তোমরা বুঝে না থাকো তাহলে ভিডিওটা পজ করে আর একবার তোমরা কিন্তু দেখে নাও এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর পরবর্তীতে তোমাদের যে আর বিষয়গুলো রয়েছে, অন্যান্য বিষয়গুলো, সেগুলোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।